জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েলে নীল নকশার অভিযোগ রিজভীর, উগ্রবাদী রাজনীতিতে সর্বনাশ দেখছেন। আসন পুনর্বহাল দাবিতে ফরিদপুর পাবনায় সড়ক রেলপথ অবরোধে ভোগান্তি, তুলে না নিলে ব্যবস্থা, হুঁশিয়ারি। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা, দোষীদের গ্রেপ্তারের আহ্বান সরকারের। সাগরে লঘুচাপের প্রভাবে বুধবার পর্যন্ত দেশের 6 বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধায় সিক্ত লালন কন্যা ফরিদা পারভিন, দাফন কুষ্টিয়ায়। বিরতিহীন সংবাদ দুপুরের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীল নকশায় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কিনা, এমন প্রশ্ন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি মনে করেন, উগ্রধর্মীয় রাজনীতি দেশের সর্বনাশ ডেকে আনবে। রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশে ইসলাম নাকি মওদুদিবাদ প্রতিষ্ঠা করবেন, জনগণের প্রতি সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। তার দাবি, সরকারের মধ্যে থাকা কিছু লোক ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগসাজশে একটি পক্ষকে একচেটিয়া জিতিয়ে দিতে ডাকসু নির্বাচন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেদের জামায়াতে সদস্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি একটু বলতে চাই, যে শক্তিগুলোর উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরে সকাল 6টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে বিভিন্ন স্থানে 3টি ট্রেন আটকে পড়লে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। একই দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া বাগেরহাটের সরকারি অফিসে অবস্থান কর্মসূচি চলছে। এদিকে সীমানা ইস্যুতে সড়ক আটকে জনভোগান্তি চলবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিকেলের মধ্যে প্রত্যাহার না হলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। রোববার সকালে গাছের গুঁড়ি ফেলে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ব্যাহত হয় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের 21 জেলার সড়ক যোগাযোগ। এছাড়া ভাঙ্গা উপজেলার হামিরদি এলাকায় রেলপথের টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্থানে আটকা পড়ে 3টি ট্রেন। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আমাকে হামিরদি আর আলগি 2টা ইউনিয়ন কাইটে নেওয়া হয়েছে, এই কারণের জন্য আমরা আন্দোলন করতেছি। পাবনা 1 আসন থেকে বিচ্ছিন্ন করায় বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ করা হয়। সকাল থেকে পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনভি মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বাড়ে ভোগান্তি। ভাগাভাগি কেন হবে? বেড়ার সাথে ভাই ভাই, আমি চাই বেড়ার সাথে ভাই ভাই থাকুক, এটাই পূর্ণবহল থাকুক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলা ও উপজেলার সব সরকারি অফিস আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে সকালে সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে সংসদীয় আসনের সীমানা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সড়ক আটকে জনভোগান্তি মেনে নেওয়া হবে না। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার,
আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক অবরোধের আরো খবর জানাতে ফরিদপুর ও পাবনা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই ফরিদপুরে যাব, সেখানে রয়েছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, এই সকাল 6টা থেকে তো এই পরিস্থিতি চলমান রয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে বিকেলের মধ্যে আন্দোলন প্রত্যাহার না করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন? এই মুহূর্তে পরিস্থিতি সেই সকালের মতোই। সকাল 6টা থেকে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাস স্ট্যান্ড, পুকুরিয়া, আলগি, হামিরদি, মুন্সিরাবাদ সহ প্রায় 10টি পয়েন্টে মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পাশাপাশি এই ফরিদপুর 4 আসনের 2টি ইউনিয়নকে পার্শ্ববর্তী আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে তারা মহাসড়ক অবরোধ করার সাথে পাশাপাশি রেলপথ অবরোধ করে। আমরা এখন দেখতে পাচ্ছি ফরিদপুরের ভাঙ্গার বাস স্ট্যান্ডে, সেখানে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা তাদের দাবিতে আন্দোলন করছে। আর এই মহাসড়কগুলো এবং ট্রেন পথ অবরোধ করার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটাও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পণ্যবাহী ট্রাক মহাসড়কে আটকে পড়েছে। আর ঢাকা, খুলনা এবং রাজশাহী ঢাকা যে রেল যোগাযোগ সেটি স্থবির হয়ে পড়েছে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি হামিরদি নামক স্থানে একটি ট্রেন মধুমতি এক্সপ্রেস এসে ফরিদপুরে দাঁড়িয়েছে। হামিরদিতে নকশিকাতা ট্রেনটি আটকে পড়েছে। পাশাপাশি সুন্দরবনে এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা জংশনে আটকা পড়ে আছে। যে কারণে অবরোধ এবং মহাসড়ক ও রেলপথ অবরোধের যে চিত্র, সেই চিত্রতে বোঝা যাচ্ছে যে তারা রাজপথ ছাড়ছে না এবং রাজপথ ছাড়ার বিষয়ে তারা বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন। তবে প্রশাসন তাদের সাথে চেষ্টা করছে দফায় দফায় যে তারা যেন রাজপথ ছেড়ে জনদুর্ভোগ থেকে অন্য কোনো কর্মসূচি গ্রহণ করে। কিন্তু তাদের দাবি, তাদের যে 2টি ইউনিয়ন পার্শ্ববর্তী আরেকটি উপজেলার সাথে সংযুক্ত করছে, যেখানে তাদের নানা ধরনের বিড়ম্বনার শিকার হবে এবং তাদের ভবিষ্যতে যে এই আসন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না। যে কারণে তারা এই মহাসড়ক অবরোধ করছেন। আর পাশাপাশি প্রশাসন অবস্থান করছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে। তারা সরকারের নির্দেশনা অথবা সরকার জানমাল রক্ষাতে তারা যে কোনো ভূমিকায়। মাসুদুর, নিশ্চয় আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এ পর্যায়ে পাবনার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, পাবনাতেও তো সকাল থেকে এই বিক্ষোভ এবং অবরোধ চলছে। বৈরী আবহাওয়ায় আন্দোলনে কোনো প্রভাব পড়েছে কিনা? জানেন যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু পাবনার বেড়া উপজেলার এই সকাল সন্ধ্যা হরতাল কিন্তু চলছে এবং এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই এই হরতাল চলছে। আমরা সকালে এসে দেখতে পেয়েছি যে রাস্তার পাবনা ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে এবং বেড়া শহর সহ সাথিয়ার যে সড়ক রয়েছে সেখানে এবং বেড়া সিএনবি যে চৌরাস্তা মোড় রয়েছে এখানে টায়ার জ্বালিয়ে পাশাপাশি গাছের গুড়ি ফেলে অবরোধকারীরা কিন্তু রাস্তা অবরোধ করে রাখে এবং বিভিন্ন মোড় থেকে এই হরতালের সমর্থনে মিছিল নিয়ে কিন্তু এখানে সমবেত হয় এবং তারা বিভিন্ন স্লোগান দেয়। যে কোনো পর্যায়ে তারা বেড়া পৌরসভাকে সাথিয়ার সাথে সংযুক্ত করে পূর্ণবহালের দাবি কিন্তু জানায়। আপনি এখন দেখতে পাবেন যে এখানে কিন্তু এখনো অসংখ্য মানুষ কিন্তু এই অবরোধের সমর্থনে কিন্তু এখনো রয়েছে এবং বিক্ষুব্ধভাবে তারা কিন্তু শহরের বিভিন্ন স্থানে কিন্তু মিছিল অব্যাহত রয়েছে। একটি বিষয় আপনাকে অবগত করে রাখতে চাই যে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে কিন্তু এই সকাল সন্ধ্যা হরতাল কিন্তু শুরু হয়েছে এবং এটা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু চলবে। আর হরতাল চলাকালে বেড়া পৌর সদরের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন কিন্তু বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার কিন্তু অপ্রীতিকর খবর কিন্তু আমরা পাইনি। তবে একটি বিষয় আপনাকে অবগতির জন্য জানিয়ে রাখতে চাই যে গত 4 আগস্ট ত্রয়োদশীয় সংসদ নির্বাচনের জন্য কিন্তু 300 আসনের চূড়ান্ত সীমানা প্রজ্ঞাপন জারি করে এবং সেই তারপর থেকেই কিন্তু বেড়াকে সাথিয়া থেকে সুজানগরের মধ্যে দিয়ে দেওয়ায় তারা কিন্তু ফেফে
ওঠে এবং এই আন্দোলনে তারা ডাক দেয় এবং আজকে ভোর 6টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এই হরতাল আহ্বান করেছে। এখন পর্যন্ত শান্তপূর্ণভাবেই চলছে এই বেড়া উপজেলার হরতাল। এই ছিল আমার কাছে বেড়া থেকে সর্বশেষ। পাবনা এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সশস্ত্র বাহিনীর কেউ অভিযুক্ত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই বিচারের বিধান আছে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানতে চাইলে তাকে এই বিধানের কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সূচনা বক্তব্য শেষে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার প্রসঙ্গে জানতে চান। চিফ প্রসিকিউটর জানান, এ নিয়ে বিতর্কের সুযোগই নেই, তাদের বিচার ট্রাইব্যুনালের আইনেই হবে। মরদেহ পোড়ানোর মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ সোমবার। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য ও সাক্ষীকে জেরা করা হয়। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনু, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 5 আসামির বিরুদ্ধে কুষ্টিয়ায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা পড়েছে। মামলার পরবর্তী শুনানি 28শে সেপ্টেম্বর। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 জন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ও সাক্ষীর জেরা হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্ম ফোর্সের লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সূচনা বক্তব্য তো শেষ হয়েছে, সেখানে কি কি বিষয় বলা হয়েছে? আগামীকালকে তো আবার সাক্ষ্য গ্রহণের শুরু নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2, এ বিষয়ে কি তথ্য আছে? জি দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ যতগুলো মামলা হয়েছে, অনেকগুলো মামলা, তার ভিতরে বেশিরভাগ মামলা আমরা দেখেছি যে হত্যা সংক্রান্ত। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে মূল মামলাও কিন্তু মূল দায় দেওয়া হয়েছে হত্যার নির্দেশ, হত্যার জন্য মারণাস্ত্র ব্যবহার। কিন্তু এই যেই আশুলিয়ার যে মরদেহ পোড়ানোর মামলাটির, এটির ধরন কিন্তু একটু আলাদা। হত্যার পরে আবার মরদেহ পোড়ানো, মানবতা বিরোধী অপরাধের একটা বড় ধরনের নিদর্শন এই অপরাধের মাধ্যমে সংগঠিত হয়েছে, যেটা ট্রাইব্যুনাল বলেছে। তো সেই মামলার দীর্ঘ তদন্ত প্রক্রিয়া, অভিযোগপত্র দায়ের এবং সব প্রক্রিয়া শেষে আজকে সাক্ষ্য গ্রহণের আগে এই মামলার যে প্রেক্ষাপট, সেটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি তুলে ধরেছেন। প্রতিটি মামলায় সাক্ষ্য গ্রহণের আগে কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং এর প্রেক্ষাপট কি, গত এই যে 15-16 বছর আওয়ামী লীগের শাসন আমলে যেই হত্যা, গুম, খুনের যে সমস্ত অভিযোগ রয়েছে সেইগুলো এখানে এসছে এবং সেই ধারাবাহিকতায় কিভাবে জুলাই আন্দোলন সংগঠিত হলো, 5 আগস্ট কেন মরদেহগুলো পুড়িয়ে দেওয়া হলো। তার কারণ ছিল যে এটিকে আসলে এই মরদেহ পোড়ানোর বিষয়টি উল্টো ব্লেম দেওয়ার একটা ছক আঁকা হয়েছিল সেখানে, যে দেখানো হবে যে পুলিশকেই পোড়ানো হয়েছে, এরকম একটা বিষয় দিয়ে পরিস্থিতি অন্যদিকে ঘোরানো। এই পুরো বিষয়গুলো চিফ প্রসিকিউটর এখানে মামলার আগে, সাক্ষ্য গ্রহণের আগে তুলে ধরেছেন এবং এই সাক্ষ্য গ্রহণের আগে এই সূচনা বক্তব্য শেষের দিকে ট্রাইব্যুনাল 2-এর যিনি চেয়ারম্যান নজরুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন এবং এটি নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে বা অনেক আলোচনা হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকে বলা বলি করছেন যে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে যারা অভিযুক্ত হচ্ছেন বা হবেন তাদের বিচার আসলে কোথায় হবে, সেই বিষয়টি আদালত নিজ উদ্যোগেই যখন এই প্রসঙ্গটি উঠান তখন চিফ প্রসিকিউটর স্পষ্ট করেই বলেছেন যে 1973-র যে অ্যাক্ট, ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই অ্যাক্টেই সশস্ত্র বাহিনীর বিচারের স্পষ্ট বিধান রাখা হয়েছে। সেক্ষেত্রে তাদের বিচার এই ট্রাইব্যুনালে হতে হবে, যেমনটা টেলিভিশনেও খানিকটা আপনি শোনাচ্ছিলেন। তো সব মিলে তিনি সেই বিষয়টি স্পষ্ট করেছেন, অন্য কোথাও বিচারের সুযোগ নেই এবং এই নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই, তাদের বিচার এখানেই হবে। সেই বিষয়টি আজকে আদালতে চিফ প্রসিকিউটর বলে গেছেন, কিছুক্ষণ আগে এখানেও তিনি ব্রিফিংয়ে বলেছেন। আর আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আজকে কিন্তু অনেকগুলো মামলা নিয়ে এখানে কার্যক্রম চলছে, আপনিও বেশ কয়েকটির কথা বলেছেন, দর্শকদের জানিয়েছেন। এই যেই ট্রাইব্যুনাল 1-এ আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে খুবই গুরুত্বপূর্ণ একজন সাক্ষী এই কিছুক্ষণ আগে সাক্ষ্য শেষ করেছেন, তারা এখন জেরা চলছেন। তিনি হচ্ছে চাংখারপুলে যেই 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত অর্থাৎ দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে এই চাংখারপুলে যেই 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এবং সেটি পুলিশের বিরুদ্ধে, সেখানে একজন কনস্টেবল হচ্ছেন অজয়। সেই অজয় যখন
যখন গুলি করতে অস্বীকার করেছিলেন তার কাছ থেকে এডিসি আক্তার সহ ওখানে যারা সিনিয়র কর্মকর্তারা ছিল তার কাছ থেকে চাইনিজ রাইফেল কেড়ে নিয়ে তিনি আরেকজন কনস্টেবল সুজনের কাছে দিয়েছিলেন এবং সুজন এই ভিডিওটি দেখবেন যেটি খুবই ভাইরাল। তিনি শুয়ে বসে দাঁড়িয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে চাইনিজ রাইফেল থেকে গুলি ছুটছে। সেই অজয় কিন্তু তিনি এখন সাক্ষ্য শেষে এখন তার জেরা চলছে। ইনি খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, তিনি সাক্ষ্য দিয়েছেন। তার আগে এই অজয়ের সাথে আরেকজন কনস্টেবল দাঁড়িয়ে, দুঃখিত, একজন এসআই দাঁড়িয়েছিলেন। সেই এসআই কিন্তু কয়েকদিন আগে তিনিও সাক্ষ্য দিয়েছেন। তিনি সেখানে বলেছিলেন যে যখন ঊর্ধ্বতন কর্মকর্তার অর্থাৎ এডিসি আক্তার, এসি ইমন সহ অন্যরা তাকে নির্দেশ দিয়েছিল গুলি করতে, তার পিস্তল থেকে সরাসরি গুলি করার জন্য তিনি অস্বীকার করেছিলেন। তখন তাকে একেবারে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছিল, এমনকি তার চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, রেশন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। 5 আগস্ট চাংখারপুলে সেই হত্যাকাণ্ডের বর্ণনা কিন্তু কিছুক্ষণ আগে সাক্ষী দিয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোট 4টে মামলা সাক্ষ্য গ্রহণ চলছে বা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে। একটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার মোট 45 জনের সাক্ষ্য শেষ হয়ে গেছে। আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ 2 জন সাক্ষী রয়েছেন। একজন হচ্ছেন এই মুহূর্তে এনসিপির যিনি আহ্বায়ক এবং ওই সময়ের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ হবে, এবং আরেকজন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে শেখ হাসিনার মামলায়। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, চাংখারপুল হত্যা মামলার এই যে সাক্ষ্য গ্রহণ চলছে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ মামলা যেটি নিয়ে আমরা কথা বলছিলাম, সূচনা বক্তব্য শেষ হয়েছে, সেটির সাক্ষ্য গ্রহণ আগামীকাল, অর্থাৎ 6 মরদেহ পোড়ানোর যে মামলা আশুলিয়ার। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। লন্ডনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে লন্ডনে পুলিশকে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, 12 সেপ্টেম্বর লন্ডনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এক অনুষ্ঠানে যোগ দেন মাহফুজ আলম। সেখান থেকে বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন। লন্ডন পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও আক্রান্ত গাড়িতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। এর আগে নিউ ইয়র্কেও এক অনুষ্ঠানে তার উপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করে, তবে সহিংসতা ও ভয় প্রদর্শনকে সুশীল সমাজ ও আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী বলে মনে করে সরকার। চাকরি নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর মোহাম্মদপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবন 2-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, এখনকার তরুণদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। প্রযুক্তির কারণে তারা বিশ্বের সাথে যুক্ত হতে পারছে। এই তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টিতে নজর দিতে হবে। প্রতিটি মানুষ যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সেজন্য সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। বিনিয়োগের আইনকানুন ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে পরিবর্তন করা যায় কিনা তা দেখতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নতুন ভবন হওয়ায় PKSF এর অর্জন এখন আরও এক ধাপ এগোনো প্রয়োজন বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, PKSF আগের কাঠামো অনেক পরিবর্তন করেছে। বিনিয়োগে যেতে এটি আরও বড় আকারে কাজ করতে পারে। আমাদের উপর আস্থা আছে সবার, সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি। যেটা আমার মূল কথাতে বারে বারে আসি, মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকমের, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, পাশাপাশি দেশজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে বুধবার সকাল পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগ বাদে বাকি 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এতে সকালে ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ শিক্ষার্থীরা। এদিকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। এ সময় সারা দেশে দিনরাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট সহ 14 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 151 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা শেষে এই আশ্বাস দেন তিনি। আবু সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কেউ হারেনি, সবাই জয় পেয়েছে। যারা প্রতিপক্ষ ছিল তাদের উপদেষ্টা হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন ইশতেহারের আলোকে কাজ শুরু হয়েছে। পরে নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, আগামী 1 বছরের কর্মপরিকল্পনা করা হয়েছে। সিনেটে 5 জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। ভিপিজিএস বাদে বাকি 3 জন হলেন মোহাম্মদ মহিউদ্দিন খান, সাবিকুন নাহার তামান্না ও আসিফ আবদুল্লাহ। ডাকসু নির্বাচনে কিভাবে গোনা হবে ভোট, মেশিন না ম্যানুয়াল পদ্ধতিতে, এ নিয়ে এখন বিভক্ত ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল বলছে ভোট গণনা হতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। ছাত্র শিবির বলছে লন্ডনের প্রেসক্রিপশনে ভোট গণনা হবে না। স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই মেশিনের পক্ষে। এদিকে নির্বাচন কমিশন বলছে ভোট গণনার জন্য প্রস্তুত করা হয়েছে 6টি মেশিন। হাতে গোনার সুযোগ তো আছেই। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন নিশ্চিত করতে ভোট গণনা পদ্ধতি ডিজিটাল নয়, ম্যানুয়াল করার দাবি ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জের সমন্বিত প্যানেলের। তারা বলছেন মেশিনে ডিজিটাল কারচুপির শঙ্কা রয়েছে, তবে ভিন্ন মত ছাত্র শিবিরের। ডাকসুতে যে বিতর্ক হয়েছে, ডাকসুতে যে বিতর্ক হয়েছে সেই বিতর্ক আমাদের রাকসুতে হোক। আমরা চাই একদম স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটি ভোট গণনা হোক। এটা আপনারা ভোটার সংখ্যা বেশি হলে আপনারা জনবল বৃদ্ধি করেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি জনবলের অভাব? আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ম্যানুয়াল ভোট গণনা চাই। 30,000 শিক্ষার্থীর ভোট নিতে হবে। এখানে প্রায় 43টা ভোট একজন শিক্ষার্থী দিবেন। 43টা পদ রয়েছে। 43টা ভোট এক একজন ভোটারের ভোট আমি যদি ম্যানুয়ালি গণনা করতে যাই তো জাহাঙ্গীরনগর তো আসলে 3-4 দিন সময় নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটা হয়তোবা 1 সপ্তাহ সম্ভব নাও হইতে পারে। এদিকে স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই বলছেন মেশিনে ভোট গণনা করা হলে সময় কম লাগবে, স্বচ্ছতা বাড়বে। মেলুন আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে যদি শিক্ষকরা এটাকে কাউন্ট করে ভোটার করে, তাহলে আমাদের একটা যারা স্বতন্ত্র তাদের মধ্যে একটা সন্দিহান থেকে যায়। এই ডিজিটাল যুগে ম্যানুয়াল মেথডে ভোট গণনা পদ্ধতি এটা একদম অবান্তর একটা বিষয়। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছেন প্রতিটি মেশিন ঘন্টায় 800 থেকে 1200 ভোট গণনা করতে সক্ষম। ম্যানুয়ালি করলে কি হয় তা তো সবাই দেখছে। বাস্তব উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3 দিন লাগছে, এখনও অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। আর এই যুগে এসে যারা এইগুলো বলে তারা বিজ্ঞানসম্মত কথা না। এটা রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা 28,303 জন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন যেন কোনোভাবেই কলঙ্কিত না হয় তা নিশ্চিত করার দাবি ভোটারদের। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণায় বিলম্ব হওয়ার মূল কারণটা কি? কখনের মধ্যে এই তথ্য জানা যাবে? আজকেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিন তারিখ দেওয়া ছিল, সময়টি আসলে আগে নির্ধারিত ছিল না। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম যে দুপুর নাগাদই এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। কারণ চূড়ান্ত এই তালিকা ঘোষণার পরই মূলত প্রার্থীরা তারা তাদের মতো করে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে শুরু করতে পারবে। কিন্তু এইটি বিলম্বিত হওয়ার কারণ হচ্ছে যে এইখানে নির্বাচন কমিশন যেই পদ্ধতিতে প্যানেল ভিত্তিকভাবে এই যে তালিকা নাম্বার, ব্যালট নাম্বার দিতে চেয়েছিল প্রত্যেক প্রার্থীর, সেটিতে আপত্তি আসার কারণে মূলত শেষ পর্যন্ত এই ব্যালট নাম্বারটিও দেওয়া হবে লটারির মাধ্যমে। সেই লটারি কার্যক্রম শুরু হবে বিকেল 3টার পরে রাজশাহী ইউনিভার্সিটির সিনেট ভবনে। এরপরে এটি শেষ করতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ প্রত্যেকটা প্রার্থীরই এখানে এই নাম্বার দেওয়া হবে, সেই জন্য কিছুটা সময় লাগবে। এটি শেষ করার পরেই মূলত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত
প্রার্থী তালিকা। চূড়ান্ত প্রার্থী তালিকার যদিও দেওয়া হয়নি, এখন পর্যন্ত প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, কিন্তু তার মধ্যেও চলছে প্রার্থীদের শিক্ষার্থীদের ভোটারদের মন জয় করার কাজ। নানাভাবেই এটি চেষ্টা করছেন যারা প্রার্থী আছেন, এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে চায়ের আড্ডা থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সেটি দেখছি, এক ধরনের উৎসবের আমেজ আছে। আমরা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে দুটি প্যানেল, আংশিক প্যানেল দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এই নিয়ে মোট 11টি প্যানেল ঘোষণা করা হলো। এর আগে ছাত্র দল এবং ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, তারা সাংগঠনিকভাবেই কাজ করছেন। অন্যদিকে অন্য যে প্যানেলগুলো আছে তারা তাদের মতো করে গোছানোর কাজটি করছে, এবং আজকে বিকেলের পরে এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরে পুরো দমেই প্রচারণা শুরু হবে বলে আমরা জানতে পারছি। যদিও এই নির্বাচন নিয়ে প্রার্থীরা যারা আছে তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে রাষ্ট্র নির্বাচনের শুরু থেকেই নানান ধরনের বিপত্তি ঘটেছে, বারবার সময় পরিবর্তন করা হয়েছে, তাদের শিডিউল পরিবর্তন করা হয়েছে। তো এই কারণে তারা এক ধরনের সংশয়ে ছিল, কিন্তু এর মধ্যে আবারও একাধিক দাবি উঠেছে। সবগুলো মিলিয়েই শিক্ষার্থীরা, সাধারণ ভোটার এবং সাধারণ প্রার্থী যারা, তারা বলছেন নির্বাচন কমিশনের একটি শক্ত অবস্থান দেখতে চাচ্ছেন, এবং নির্বাচনকে সুষ্ঠু করতে তারা যাতে কঠোর অবস্থান নেন। এবং এরই সাথে প্রার্থীদের মধ্যে আলোচনা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটি সম্পন্ন করতে পারে, এটি সাধারণ ভোটার এবং প্রার্থীরাও প্রত্যাশা করছেন। রাষ্ট্র নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9:30 থেকে চাকসু ভবন থেকে শুরু হয় এই কার্যক্রম। আগামী মঙ্গলবার বিকেল 3:30 পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন, আর মনোনয়নপত্র জমা দেয়া যাবে বুধবার। এদিকে চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার হয়েছে 27,634 জন। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই হবে। 21শে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ও 25শে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। টোটাল 3 দিন মনোনয়নপত্র নেওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা মনে করি যে ছাত্ররা উৎসাহ উদ্দীপনা সহকারে মনোনয়নপত্র সংগ্রহ করবে এবং চাকসু ইলেকশনে অংশগ্রহণ করবে। ডোপ টেস্ট করার পরে আমরা রিপোর্ট যেটা পাবো এটা গোপন থাকবে। আমরা শুধু প্রার্থীর সাথে ডিসকাস করব। রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর সাথে কথা বলে আমরা রিভিউ কমিটি আছে, পুনঃ টেস্ট করে রিভিউ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত যদি হয় বাতিল করার, আমরা বাতিল করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, মনোনয়নপত্র নেয়ার ক্ষেত্রে প্রার্থীদের সাড়া কেমন দেখা যাচ্ছে, যেহেতু আগামীকাল বিকেল 3:30 পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে? এখানকার যে নির্বাচন কমিশন তারা কি বলছে? জি, সকাল থেকে যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে সেটি মাঝখানে 12:30 থেকে এই কিছুটা বন্ধ ছিল, এবং এই বন্ধ থাকার কারণ ছিল বিভিন্ন বিভাগের সভাপতি এবং বিভিন্ন ইনস্টিটিউটের যারা পরিচালক আছেন তাদের সাথে একটি নির্বাচন কমিশনের বৈঠক ছিল নির্বাচনকে সুষ্ঠু করতে এবং ভোটার তালিকা নির্ভুল করার বিষয়ে যে মিটিং, সে সভাটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনিক ব্যক্তিরা এবং বিভিন্ন বিভাগের সভাপতি পরিচালকরা অংশ নিয়েছেন, এবং যে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে 12:30 পর্যন্ত। আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি আছে, কেন্দ্রীয় সংসদে 7 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম নিয়েছেন। এর মধ্যে ভিপি পদে 3 জন এবং জিএস পদে 2 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম নিয়েছেন। এর মধ্যে আমরা ইতিমধ্যেই বাম সংগঠন ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তাদের প্যানেল ঘোষণা করেছে। সেই প্যানেলটির নাম দ্রোহ পর্ষদ, এবং তারা বলছেন তারা নির্বাচনের যে ব্যবস্থাপনা সেটিতে কিছুটা অসন্তুষ্টি জানিয়েছেন, এবং তারা বলছেন যে এখনও আচরণবিধি পূর্ণাঙ্গ হয়নি। পাশাপাশি এখন পর্যন্ত আসলে অনেকগুলো বিষয় শুরু হয়নি, বিশেষ করে গঠনতন্ত্রের বিষয়ে তারা বলছেন যে নানা ধরনের আপত্তি দেওয়া হয়েছে, কিন্তু সেই আপত্তিগুলো এখনও সমাধান করা হয়নি। তবে নির্বাচন কমিশন বলছেন যে তারা তাদের যে ঘোষিত যে নির্বাচনের রোডম্যাপ, অর্থাৎ 12 অক্টোবর যে নির্বাচন, সেই নির্বাচনের আজকে থেকে যে মনোনয়নপত্র এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছেন, এবং তারা বলছেন যে ভোটার তালিকা যেটি
সেটি আজকে যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, প্রায় 27,634 জন ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। এবং ইতিমধ্যে এই মনোনয়নপত্র বিতরণকে ঘিরে আমরা দেখছি চাকসু ভবনে উৎসব মুখর পরিবেশ। সাধারণ শিক্ষার্থীরা যেমন আসছেন, তেমন বিভিন্ন দলের রাজনৈতিক দলের প্রার্থীরাও আসছেন। আমরা শিবির সমর্থিত যে প্যানেলটি ঘোষণা করবে তাদের সাথে কথা বলেছি। তারা যদিও বলছে তাদের প্যানেল এখনো পূর্ণাঙ্গ হয়নি, তবে তারা বলছেন ডাকসু এবং জাকসু নির্বাচনের যে জয়ের ধারাবাহিকতা সেটি প্রভাব পড়বে চাকসু নির্বাচনে, এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। এবং তারা যে তাদের প্যানেল গঠন করবেন সেই ক্ষেত্রে তারা বলছেন যে ইনক্লুসিভ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন গোত্রের মানুষদেরকে নিয়ে যে প্যানেল গঠিত হয়েছে সেই একই রকম প্রতিচ্ছবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে থাকবে বলে তারা মনে করছেন। একই সাথে আমরা ছাত্রদলের সাথে কথা বলেছি, তবে ছাত্রদলের নেতারা জানিয়েছেন তারা হয়তো বা আগামীকাল বা পরের দিন মনোনয়নপত্র নিতে পারেন। তবে আমরা একটি গুঞ্জন শুনছি ছাত্রদল কিছু দলকে নিয়ে, অর্থাৎ বামপন্থী কিছু দল এবং গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তাদেরকে নিয়ে একটি জোট করার একটি পরিকল্পনা করছেন। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, আমরা জুলাই আন্দোলনের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন মুখ ছিল রাফি, সে রাফিও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আলাপ আলোচনা করছে। ইতিমধ্যে সে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তার যে সংগঠন বাকছাস, সে বাকছাস থেকে এখনো প্যানেল চূড়ান্ত হয়নি। ফলে এখন পর্যন্ত সে আসলে কোন প্যানেল থেকে নির্বাচন করবে সেটি এখনো নিশ্চিত নয়। তবে শিবিরের সাথে তার একটি আলোচনা চলছে, এই গুঞ্জন আমরা শুনেছি। এবং শিবিরের নেতৃবৃন্দকে আমরা জিজ্ঞেস করেছিলাম, এবং তারাও বলছেন যে তারা হয়তো বা আরও বেশি যারা ক্যাম্পাসে পরিচিত মুখ এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন তারা এমন কিছু মুখ খুঁজছেন। এবং এখন পর্যন্ত যে সার্বিক মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে চলছে। এখানে নিরাপত্তা বাহিনীর কর্মীরা রয়েছেন এবং শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে যে চাকসু নির্বাচনের 34 বছর পরে যে শুরু হয়েছে সেটির আমেজ ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুরো পরিবেশে প্রভাব ফেলেছে। এ বিষয়ে রাকিব, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদ। সকালে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। যারা এই ঘটনার নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে বৃষ্টি উপেক্ষা করেই লালন কন্যাকে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। গানের মাঝে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে বললেন তারা। ওপারে পৌঁছে গেলেন লালন গীতি সম্রাজ্ঞী ফরিদা পারভিন। লালনের দর্শনকে হৃদয়ে ধারণ করে যিনি সারা জীবন গেয়েছেন বাউলের গান, সঙ্গীতকে নিয়ে গিয়েছেন চেতনার গভীরে। সেই অনন্য সাধিকা জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমালেন অচিন দেশে। শিল্পী ফরিদা পারভিন যে কেবল গান গেয়েছেন তাই নয়, তিনি ছিলেন বাংলার লোকসঙ্গীতের আত্মা, ছিলেন এক নিভৃত শক্তি যার কণ্ঠে জীবন্ত হতো লালনের ভাব, বাংলার মাটি আর মানুষের প্রাণ। শুদ্ধ সঙ্গীত করেছেন সারা জীবন ভরে, তাকে আমরা হারিয়েছি। এর মূল্য কোনোভাবেই আমরা দিতে পারবো না। ফরিদা পারভিনের সঙ্গীত চর্চা কেবল পেশাগত কর্ম ছিল না, ছিল এক নিরবিচ্ছিন্ন সাধনার ধারা। সঙ্গীতকে তিনি দেখতেন জীবন দর্শনের বাহক হিসেবে। উনি চলে গেছেন ঠিকই, কিন্তু ওনাকেই ধারণ করে আমরা সারা জীবন চলতে চাই। উনি আজকে না থাকাতে সেটা উপলব্ধি করছি যে কত বড় ক্ষতি হয়ে গেল আমাদের জন্য। নিজেকে কখনোই প্রচারের কেন্দ্রে আনেননি ফরিদা পারভিন। যশ কিংবা নামের মোহ গ্রাস করেনি তাকে। লালন শুধু তো গান না, এটা একটি দর্শন। এই দর্শনটাকে তিনি পৃথিবীতে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটি আমাদের একটি বাংলাদেশকে, পাশাপাশি বাংলাদেশ পরিচিত হয়েছে।
তার প্রয়াণ শুধু শোক নয়, বরং এক সাংস্কৃতিক শূন্যতা যা পূরণ হবার নয়। আজ তিনি নেই, কিন্তু তার গাওয়া গান, সুর, তার কণ্ঠে ধারণ করা দর্শন শ্রোতাদের মাঝে রয়ে যাবে ঠিক সেই জায়গায় যেখানে সুর মিশে যায় আত্মার ধ্বনিতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বেকারত্ব বেড়ে যাওয়ায় কর্মসংস্থানের জরুরি পরিস্থিতি চলছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে চলমান অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি আয়োজিত কিসে দারিদ্র্য বাড়ছে শীর্ষক অনলাইন সেমিনারে কয়েকজন অর্থনীতিবিদ এমন কথা বলেন। শনিবার রাতে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ৩ বছরে দারিদ্র্যের হার বেড়ে ২৮% হয়েছে। আরও 18% মানুষ অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৩০,০০০-এ। সেই সঙ্গে শিক্ষা খাতের সংকট ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির দুর্বলতায় আগামী দিনে দারিদ্র্য পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। কর্মসংস্থানের মহাসংকটের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের পিপিআরসির পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সবই কিন্তু একটি চিত্র দিচ্ছে যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, ছদ্ম বেকারত্ব আরও মারাত্মক একটা অবস্থায় আছে। আমাদের নারীর কর্মসংস্থান স্থবির একটা জায়গায় আছে। শিক্ষিত বেকারত্বের বিষয়টা বেড়েছে এবং এটাকে অত্যন্ত একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।